আজকের এই মুভিটা আফগানিস্তানের ওই সময়টাকে ঘিরে যখন কানাডিয়ান সৈন্যরা আফগান দখলের চেষ্টা করছে, কিন্তু তারা এই প্রসেসটাকে যতটা সহজভাবে, বাস্তবতা পুরোপুরি উল্টো। তারা যাদেরকে বিশ্বাস করছিল শেষ পর্যন্ত সবাই তাদেরকে ঠকায়। ঠিক তখনই তাদের সামনে এমন একজনের আবির্ভাব হয় যে একসময় এই আফগানিস্তানকে রক্ষা করতে রাশিয়ানদের সাথে লড়াই করেছে। সে এতটাই দক্ষ এবং এতটাই ভয়ঙ্কর, রাশিয়ানরা তাকে ঘোস্ট বলে ডাকত। তাহলে আবারও কি ঘোস্ট তার দেশকে বাঁচানোর জন্য ফিরে আসবে, নাকি অন্য কোনো ঘটনা? সেই সব কিছুকে নিয়ে আজকের এই মুভিটি। আপনারা যারা আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া চ্যানেলটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া একেবারেই অসম্ভব। আশা করি খুব শীঘ্রই আপনারা আমাদের এই চ্যানেলটাকে ভালো একটা জায়গায় পৌঁছে দেবেন, আর আমিও আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার। তো আর কথা না বাড়িয়ে মুভির স্টোরিতে যাওয়া যাক। মুভিটি শুরু হয় এবং আমাদেরকে আফগানিস্তানের একটি পাহাড়ি অঞ্চলকে দেখানো হয়, যেখানে আমরা বেশ কয়েকজন কানাডিয়ান সৈন্যকে দেখি যারা হাইনা রোড নামের একটি এরিয়াকে চারদিক থেকে নজর রাখছে। তাদের মধ্যে স্নাইপারই বেশি, আর এই পুরো টিমটাকে লিড করছিল রায়ান নামের একজন কমান্ডার। এভাবেই তারা যখন চারদিকে ভালোভাবে দেখছিল, তখন তারা একজন তালিবানি সদস্যকে দেখে যে ওই এরিয়াটার মধ্যে প্রবেশ করে। তারা যখন ওই লোকটার উপরে ভালোভাবে নজর রাখছিল, তখন ওই লোকটি তার ব্যাগের ভেতর থেকে অনেক বড় একটি মিসাইল বের করে। এটা দেখে সেখানে থাকা সবাই প্রচন্ড ভয় পেয়ে যায়, কারণ যদি এই ব্লাস্টটা হয় তাহলে এখানকার সবকিছু ধ্বংস হয়ে যাবে। এই জন্য তারা ওই তালিবানি সদস্যকে সেখানেই মেরে দেয়। এরপর তারা যখন সেখান থেকে ফিরে আসছিল, তখন রাস্তার মধ্যে তারা তিনটি অদ্ভুত ধরনের কিছু একটা দেখে। রায়ান এটা দেখে ভালো করেই বুঝতে পারে নিশ্চয়ই এটা কোনো ট্র্যাপ। সে সবাইকে থামতে বলে এবং তার স্নাইপারদেরকে বলে, তোমরা এক এক করে ওগুলোর দিকে ফায়ার করো। তারা ঠিক এরকমটাই করে। প্রথমে তারা একটার উপরে ফায়ার করে, কিন্তু কিছুই হয় না। দ্বিতীয়টা ঠিক একই রকমের, কিন্তু তারা যখন 3 নাম্বারটার উপর ফায়ার করে, সেখানে ভয়ঙ্কর একটি বিস্ফোরণ হয়। আর এই বিস্ফোরণটার ফলে তারা অনেকেই আহত হয়। যখনই বিস্ফোরণটা হয়, তখন আমরা তালিবানি বেশ কয়েকজন সদস্যকে দেখি যারা তাদেরকে চারদিক থেকে ঘিরে ফেলে। যেহেতু এখানকার পরিস্থিতি রায়ানদের একেবারেই অনুকূলে ছিল, এই জন্য তারা পিছিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা কোনো রকমে সেখান থেকে পালায়, কিন্তু এখনও তালিবানিরা তাদেরকে ফলো করছে। বেশ কিছুক্ষণ পরে তারা একটি গ্রামের মতো দেখে। যেহেতু এই এরিয়াটা যুদ্ধবিধ্বস্ত ছিল, এই জন্য গ্রামটার অবস্থা একেবারেই শোচনীয়। এভাবেই তারা যখন গ্রামের ভিতর প্রবেশ করে, তখন আমরা একজন বয়স্ক লোককে দেখি যে তার সামনে থাকা একটি গ্রেনেডকে দূরে ছুঁড়ে মারে। রায়ান এই সব কিছু হেডকোয়ার্টারে জানায়, আর এখানেই আমরা জেনিফারকে দেখি, সাথে ক্যাপ্টেন পেট। রায়ান তাদের সাথে ঘটে যাওয়া সবকিছু ক্যাপ্টেনকে জানায়। সে তাকে আরো বলে, আমরা পাশেরই একটি গ্রামে অবস্থান করছি এবং আমাদের সামনে অদ্ভুত একটি লোক দাঁড়ানো, তার একটি চোখ কালো এবং আরেকটি সবুজ। এভাবেই তারা যখন কথা বলছিল, তখন আমরা ওই বয়স্ক লোকটাকে দেখি যে সবাইকে ভেতরে আসতে বলে। যেহেতু তাদের হাতে কোনো অপশন ছিল না, এই জন্য ঘরের ভেতরে যায়। তখন আমরা দুজন বাচ্চাকে দেখি যারা সবার জন্য খাবার নিয়ে আসে, কিন্তু রায়ান এটা বুঝতে পারছিল না কেই লোক এবং কেনই বা সে তাদেরকে সাহায্য করছে। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। তখন আমরা তালিবানি সদস্যদেরকে দেখি যারা সেখানেও চলে আসে। এদিকে আমরা রায়ানদেরকে দেখি যারা সব দিক থেকে প্রস্তুত, কারণ তারা এটা ভালো করেই জানে যে কোনো সময় তালিবানিরা এখানে আসবে। ঠিক তখনই সেখানে ভয়ঙ্কর একটি বিস্ফোরণ হয়, আর এই বিস্ফোরণটার ফলে সামনে থাকা দেওয়াল পুরোপুরি ভেঙে যায়। তখন আমরা ওই লোকটাকে দেখি যে একাই বাইরের দিকে যায়। রায়ানরা ভাবছিল তারা যে কোনো সময় চলে আসবে, এই জন্য তারা সব দিক থেকে প্রস্তুতি নেয়। কিছুক্ষণ পরে আমরা ওই লোকটাকে দেখি যে আবারও ঘরের ভেতরে আসে এবং সবাইকে বলে, ওরা এখন আর এখানে নেই, তোমরা বাইরে যেতে পারো। এভাবেই যখন তারা বাইরে আসে, তখন তারা প্রচণ্ড অবাক হয়, এখানে একজনও তালিবানি নেই। আর এভাবেই রায়ান এটা বুঝতে পারে তারা ওই লোকটাকে যতটা সাধারণ ভেবেছে, আসলে এই লোকটা অতটাও সাধারণ না। সেই খবরটা হেডকোয়ার্টারে জানায়। কিছুক্ষণের মধ্যেই তারা আবারও হেডকোয়ার্টারে ফিরে আসে। অন্যদিকে আমরা ক্যাপ্টেনকে দেখি যে তার সিনিয়র অফিসারের সাথে আফগানিস্তানের এক ধনী ব্যক্তির সাথে দেখা করতে যায়, আর এই লোকটা হচ্ছে বশির দাউদ খান। তবে বেশিরভাগ লোকই তাকে বিডিকে নামে চেনে। তাদের এখানে আসার প্রধান উদ্দেশ্য দাউদকে হাত করা, কারণ তারা যেভাবেই হোক না কেন
হায়না রোডটাকে দখল করতে চায়। আর দাউদই একমাত্র ব্যক্তি যার জন্য এই কাজটা সহজ। প্রথম দিকে দাউদ রাজি না হলেও পরবর্তীতে তার ছেলের জোরাজুরির জন্য সে কমান্ডারকে হ্যাঁ বলে। এভাবেই পেট যখন আবারও ক্যাম্পে ফিরে আসে, সেই সব কিছুকে তার টিম মেম্বারদেরকে জানায় এবং সবাইকে আলেকজান্ডারের স্টোরিটাকে বলে। আলেকজান্ডার যখন পুরো পৃথিবী দখল করছিল তখন তার মাতাকে বলেছিল তুমি আফগানিস্তানকে দখল করো। এভাবেই সে আফগানিস্তানের উদ্দেশ্যে বের হয়। কিন্তু সে যখন আফগানিস্তানের এক মুঠো মাটি তার মাকে দেখায় তখন তার মা এটা ভালো করেই বুঝতে পারে আফগানিস্তানকে দখল করা এতটাও সহজ হবে না। অন্যদিকে আমরা রায়ানকে দেখি যে আবারও ক্যাম্পে ফিরে আসে, যেখানে আমরা জেনিফারকে দেখি যে রায়ানের সাথে দেখা করতে যায়। আর এখান থেকে আমরা এটা জানতে পারি রায়ান এবং জেনিফার দুজন দুজনকে ভালোবাসে। তখনই আমরা পেটকে দেখি যে রায়ানকে বলে তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, জলদি বাইরে আসো। এভাবেই তারা যখন কথা বলছিল তখন পেট তাকে বলে আমি তোমার এবং জেনিফারের বিষয়ে সবকিছু জানি। যেটা শুনে রায়ান প্রচণ্ড ভয় পেয়ে যায়। তখন পেট তাকে বলে ভয় পেও না, এতে আমার কোনো রকম সমস্যা নেই, আর আমি এটা কাউকেই বলবো না। তোমাদের এই সম্পর্কে আমিও অনেক খুশি। তুমি তোমার আজকের মিশন সম্পর্কে বলো, সেখানকার সকল পরিস্থিতি। এভাবেই রায়ান তাদের সাথে ঘটে যাওয়া সবকিছু তাকে জানায়, এমনকি ওই বুড়ো লোকটার ব্যাপারেও। তখন পেট তাকে বলে এখানে এমন একটা জাতি আছে যারা সবাইকে সাহায্য করে, এটাই তাদের বংশের নিয়ম। আমাদের এই লোকটাকে শুকরিয়া জানানো উচিত, তাই আমাদেরকে যেভাবেই হোক না কেন তাকে খুঁজে বের করতে হবে। এভাবেই যখন রাত হয় রায়ান জেনিফারের সাথে দেখা করতে যায়, যেখানে জেনিফার তাকে বলে আমাদের এই সব কিছু এখানেই শেষ করতে হবে, কারণ যদি আমাদের ব্যাপারে বাকি লোকেরাও জানতে পারে এতে আমাদের ক্যারিয়ার পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। পরদিন যখন সকাল হয় তখন আমরা বেশ কয়েকজন জার্নালিস্টকে দেখি যারা এখানকার পরিস্থিতি সম্পর্কে বিভিন্ন ডেটা কালেক্ট করছিল। তখন আমরা একজন ক্যাপ্টেনকে দেখি যে তাকে সবকিছু খুলে বলে তারা কি করছে এবং তাদের পরবর্তী প্ল্যানই বাকি। কিছুক্ষণ পরে আমরা রায়ানদেরকে দেখি যারা ওই পোস্টেন গ্রামের দিকে যায় এবং ওই লোকটাকে খুঁজতে থাকে যে তাদেরকে সাহায্য করেছে। তখন আমরা সেখানে আরও একজন বৃদ্ধ লোককে দেখি, তারা তাকে সবকিছু খুলে বলে এবং তাকে বলে আমরা ওই লোকটাকে খুঁজছি যে আমাদেরকে সাহায্য করেছিল। তখন ওই বৃদ্ধ লোক তাদেরকে জানায় আমি হচ্ছে এই গ্রামের সবচাইতে বয়স্ক লোক, আর তোমরা যার কথা বলছো যদি সে সত্যিই থেকে থাকে তাহলেও ঘোস্ট, তোমরা তাকে কান্ডার ভিলেজে খুঁজে পেতে পারো। আর এভাবেই সবাই আবারও ক্যাম্পে ফিরে আসে। কিছুক্ষণ পরে আমরা পেটকে দেখি যে তার ইনফরমারের সাথে দেখা করতে যায়, আর এই ইনফরমারের নাম হচ্ছে হাজি, কিন্তু বেশিরভাগ লোকই তাকে ক্লিনার নামে চেনে। ক্লিনার তাকে বলে আমার ঘোস্টের সাথে কথা হয়েছে, যদি তোমরা চাও তাহলে আগামীকাল দেখা করতে পারো। অন্যদিকে আমরা রায়ানকে দেখি যে তার সঙ্গীদেরকে বলছিল তালিবানি আমাদের দুজন সঙ্গীকে বন্দি বানিয়েছে, তারা এখনো জীবিত। যেটা শুনে সেখানে থাকা সবাই প্রচণ্ড রেগে যায়। কিছুক্ষণ পর আমরা পেটকে দেখি যে তার লোকদেরকে নিয়ে কান্ডার ভিলেজের দিকে যাচ্ছে। যেহেতু এই গ্রামটা মরুভূমির ভেতরে, তাই সেখানে যাওয়াটা অনেকটাই কষ্টসাধ্য, কিন্তু তারা তাদের মনোবল বৃদ্ধি করার জন্য অনেকভাবে চেষ্টা করে। আর এভাবেই একসময় তারা কান্ডার ভিলেজে পৌঁছায়। তখন আমরা ক্লিনারকে দেখি যে গাড়ি থেকে নেমে আসে, আর এভাবেই পেট এবং তার বাকি সৈন্যরা গ্রামের ভেতর প্রবেশ করে। কিছুক্ষণ পর আমরা সবাইকে ঘোস্টের বাড়িতে দেখি, ভেতর থেকে একজন লোক আসে এবং পেটকে ভেতরে নিয়ে যায়। এখানে আমরা একজন ট্রান্সলেটরকেও দেখি, কারণ ঘোষ তাদের কথা একদমই বুঝতে পারে না। এভাবেই তারা যখন কথা বলছিল তখন আমরা রায়ানকে দেখি যে ঘোষকে কিছু টাকা দেওয়ার চেষ্টা করে, কিন্তু ঘোষ তাকে সরাসরি না করে দেয় এবং তাকে বলে আমি যদি তোমাদের থেকে টাকা নেই তাহলে আমার থেকে মূর্খ এই পৃথিবীতে আর কেউ নেই। যেটা শুনে পেট এটা ভালো করেই বুঝতে পারে কেন তাকে এখানকার সিংহ বলা হয়। ঘোষ তার পুরোটা জীবন এই গ্রামের ভেতরে কাটিয়েছে, এমনকি সে রাশিয়ানদের বিরুদ্ধে লড়াই করেছে, আর রাশিয়ানরাই তাকে ঘোষ নাম দিয়েছিল, কারণ সে যখনই আহত হতো কেউ তাকে খুঁজে পেত না। বহুদিন কেটে যাবার পরে সে আবারও ফিরে আসতো, কিন্তু আজ পর্যন্ত কেউ এটা বুঝতে পারেনি সে কোথায় গিয়ে লুকায়। আর এখন যেহেতু সে ফিরে এসেছে এই জন্য পেটদেরকে তাকে প্রয়োজন। এভাবেই তারা যখন ক্যাম্পের দিকে ফিরে যাচ্ছিল তখন পেট রায়ানকে বলে ঘোস্টকে যে করেই হোক না কেন
আমাদের সাথে রাখতে হবে, কারণ ওই একমাত্র ব্যক্তি যে আমাদেরকে সাহায্য করতে পারে। কিন্তু তারা যখন কিছুটা সামনের দিকে এগোয়, তাদের উপরে কেউ একজন অতর্কিত হামলা চালায়, কিন্তু কেউ তেমন একটা আহত হয় না। তখন পেট সবাইকে বলে, আমাদেরকে যে করেই হোক না কেন এই গাড়িটাকে নষ্ট করতে হবে, সাথে রেডিও সিস্টেমটাকেও। এই জন্য তারা পুরো গাড়িটাকেই পুড়িয়ে ফেলে। এভাবেই তারা যখন গ্রাম থেকে বের হচ্ছিল, তখন তালিবানি বেশ কয়েকজন সৈন্য তাদের উপরে লাগাতার ফায়ার করতে থাকে। কিন্তু রায়ানরা অনেক দক্ষতার সাথে কোনো রকমের রাস্তা পর্যন্ত যায় এবং একটি ট্রাক নিয়ে আবারও ক্যাম্পে ফিরে আসে। রায়ান যখন তাদের পরবর্তী প্ল্যান নিয়ে কথা বলছিল, তখন পেট তাকে বলে, আফগানিস্তানে পরবর্তীতে কি হবে সেটা আমাদের উপর নির্ভর করছে, তাই আমাদেরকে সবসময় সাবধানে থাকতে হবে। এভাবেই পেট ক্লিনারের কাছে যায় এবং তাকে জিজ্ঞাসা করে, আমি এটা এখনো বুঝতে পারছি না ঘোস্ট কেন আমাদের সাথে দেখা করলো, আর কেনই বা সে আমাদেরকে সাহায্য করতে চায়, কারণ ও আমাদেরকে তেমন কিছুই বলেনি। এরপর সে ক্লিনারকে বলে, তোমার এখন কাজ হবে ওই গ্রামটার বিষয়ে সব ইনফরমেশন বের করা, ওরা কিভাবে ওখানে বসবাস করছে। ক্লিনারও রাজি হয়। কিছুক্ষণ পরে আমরা পেটকে দেখি যে তার আরও একজন অ্যাসিস্ট্যান্টের সাথে দেখা করে এবং তাকেও বলে ওই গ্রামটার বিষয়ে ইনফরমেশন বের করতে। কিছুক্ষণ পরে আমরা ক্লিনারকে দেখি যে পেটকে কল করে এবং তাকে বলে এই গ্রামটা পুরোপুরি বিডিকের দখলে, আর এই জন্যই বিডিকে এখানকার মানুষের উপরে অমানবিক নির্যাতন চালায়। যেটা শুনে পেট তাকে বলে, তুমি যত দ্রুত সম্ভব ক্যাম্পে ফিরে আসো। আর অন্যদিকে আমরা জেনিফারকে দেখি যে মেডিকেল চেকআপের জন্য যায়, কিন্তু ডাক্তার তাকে জানায় সে মা হতে চলেছে। যেটা শুনে জেনিফার প্রচণ্ড অবাক হয়। আর এদিকে আমরা ক্লিনার এবং রায়ানদেরকে দেখি যারা ওই গ্রামটার বিষয়ে কথা বলছে। ক্লিনার তাদেরকে জানায় পুরো গ্রামটাই বিডিকের দখলে, ওখানে যারাই বসবাস করে সে সবার থেকে খাজনা নেয়, আর যদি কেউ টাকা দিতে ব্যর্থ হয় তাহলে সে তাদের উপরে অমানবিক নির্যাতন চালায়, কারণ সেখানকার বেশিরভাগ লোকই কৃষিকাজের সাথে জড়িত। এই তো কিছুদিন আগেই একজন ভাড়া দিতে পারেনি, সে তার উপরে অমানবিক নির্যাতন চালিয়েছে, আর সে অন্য কেউ নয় বরং ঘোস্টের ছেলে। এই জন্য ঘোস্ট মনে করে তার পরিবার এখন বিপদের মধ্যে আছে, আর এই জন্যই ঘোস্ট আবারও ফিরে এসেছে। যেটা শুনে পেট এবং রায়ান দুজনেই চমকে যায় এবং তারা এটা ভালো করেই বুঝতে পারে নিশ্চয়ই কিছু একটা হতে যাচ্ছে। তখন রায়ান তাকে বলে, আমাদেরকে এখন ওই গ্রামটার উপরে সব সময় নজর রাখতে হবে, আর যত দ্রুত সম্ভব একটি টিম তৈরি করতে হবে, কারণ এটাই একমাত্র মাধ্যম পুরো গ্রামটার উপর নজর রাখা। পেটও রাজি হয়। পরদিন সকালে আমরা একদল আর্মি অফিসারকে দেখি যারা স্নাইপার নিয়ে ওই গ্রামটার উপরে চারদিক থেকে নজর রাখছে। সবকিছু যখনই ঠিকঠাক যাচ্ছিল, তখনই আমরা সেখানে বিডিকে দেখি। সে সোজা ঘোস্টের বাড়িতে যায় এবং ওই দুজন মেয়েকে কিডন্যাপ করে যারা সেদিন রায়ানদেরকে খাবার দিয়েছিল। এটা দেখে সেখানে থাকা সবাই প্রচণ্ড রেগে যায়। তারা পেটকে বলে, আপনি আমাদেরকে একবার হুকুম করুন, আমি ওকে এখানেই মেরে ফেলবো। কিন্তু পেট তাদেরকে বলে, আমার হুকুম ছাড়া তোমরা একদমই ফায়ার করবে না, আমাদেরকে আগে পরিস্থিতিটাকে বুঝতে দাও। যেহেতু তাদের কাছে উপর থেকে কোনো অর্ডার আসেনি, তাই তারা এই সব কিছুকে সহ্য করে। বিডিকে তাদের নিয়ে যায়। রায়ান এটা দেখে প্রচণ্ড রেগে যায়। সে বাইরে চলে আসে এবং চিৎকার করে বলে, একদিন ওরাই আমাদেরকে খাবার দিয়েছিল এবং শত্রুদের থেকে বাঁচিয়েছিল, কিন্তু আজ যখন ওদের সাহায্যের প্রয়োজন তখন আমরা ওদের জন্য কিছুই করতে পারিনি। এভাবেই সে যখন চিৎকার করছিল, তখন আমরা জেনিফারকে দেখি যে তাকে কোনো রকমে শান্ত করে। এভাবেই সে যখন পেটকে দেখে, সে পেটকে বলে, আমাদের গুলি চালানো উচিত ছিল। কিন্তু পেট তাকে বলে, দেখো, আমরা যদি ওখানে গুলি চালাতাম তাহলে এই ঘটনাটা অনেক বড় একটি বিপদ ডেকে আনতো, আর আমরা এখানে যেই কাজটা করতে এসেছি সেটা পুরোপুরি নষ্ট হয়ে যেত। আর অন্যদিকে বিডিকে আমাদের প্রয়োজন। রায়ান তাকে বলে, আপনি এটা বুঝতে পারছেন না ও ওই মেয়েগুলোর সাথে কি করবে, ও ওদেরকে বিক্রি করে দেবে। যেটা শুনে রায়ান প্রচণ্ড রেগে যায়। এভাবেই তারা যখন ক্লিনারের সাথে দেখা করে, তখন ক্লিনার তাদেরকে বলে, ঘোস্ট এখনই সব কিছুর বদলা নেবে। ও এমন কিছু করতে যাচ্ছে যেটা ও আগে এক সময় করত। অনেক বড় একটা কিছু হতে যাচ্ছে। এরপর সে তাদেরকে বিডিকে এবং ঘোস্টের অতীত সম্পর্কে বলে। বহু বছর আগে ঘোস্ট এবং বিডিকে দুজনেই আফগানিস্তানের মিলিটারি ফোর্সে ছিল এবং তারা দুজনেই রাশিয়ানদের বিরুদ্ধে লড়েছে। কিন্তু আগে থেকেই ঘোস্ট বিডিকে একদমই দেখতে পারত না,
আর এখন যেটা হয়েছে, ঘোস্ট যেভাবেই হোক এটার বদলা নেবে। পেট এটা শুনে ক্লিনারকে বলে, আমি ঘোস্টের সাথে কথা বলতে চাই, তুমি ওকে যেভাবেই হোক সেভ হাউসে নিয়ে আসো, আমরা ওখানেই কথা বলবো। অন্যদিকে আমরা ঘোস্টকে দেখি, যার কাছে একটি কল আসে। সেই কলটা পাওয়া মাত্রই প্রচণ্ড আপসেট হয়ে যায়। আর এদিকে আমরা বিডিকির ছেলেকে দেখি, যে একটি সুপারমার্কেটের মধ্যে ছিল। ঠিক তখনই ঘোস্টের লোকেরা আসে এবং তাকে তাদের সাথে নিয়ে যায়। বিডিকে যখন তার ছেলের বিষয়ে জানে, সে প্রচণ্ড কষ্ট পায়। কিছুক্ষণ পরে আমরা ঘোস্টের লোকদেরকে দেখি, যারা ওই ছেলেটাকে ঘোস্টের কাছে নিয়ে আসে, যেখানে আমরা ঘোস্টকে দেখি যে প্রচণ্ড রেগে। অন্যদিকে আমরা রায়ানকে দেখি, সে যখন জেনিফারের কাছে যায়, জেনিফার তাকে তার ফিজিক্যাল কন্ডিশন সম্পর্কে বলে। সে তাকে বলে, আমি মা হতে যাচ্ছি। যেটা শুনে রায়ান অনেক বেশি খুশি। জেনিফার এটা শুনে অনেক খুশি হয় এবং রায়ানকে বলে, আমি ভেবেছিলাম তুমি এই খবরটা শুনে আপসেট হয়ে পড়বে। তখন রায়ান তাকে বলে, আমি শীঘ্রই তোমাকে বিয়ে করব। পরদিন আমরা পেটকে দেখি যে জেনারেলের কাছে যায় এবং তাকে জানায়, আমরা বেশ কয়েকদিন ধরেই বিডিকের উপর নজর রাখছিলাম এবং তার সম্পর্কে সকল ইনফরমেশন বের করেছি। আমরা এটা জানতে পেরেছি বিডিকে ইরানিদের সাথে মিলিত, আর তার জন্যই আমরা হায়না রোডটাকে কোনোভাবেই দখল করতে পারছিলাম না। তালেবানিরা বিডিকে প্রচুর টাকা দেয়, আর এই জন্যই সে বিভিন্নভাবে আমাদের এই প্ল্যানটাকে বরবাদ করার জন্য চেষ্টা করেছে। এখন আমাদের কাছে একটাই সুযোগ, আমরা যদি কোনোভাবে ঘোস্টের সাথে ভালো সম্পর্ক করতে পারি, তাহলে ঘোস্টই একমাত্র যে আমাদেরকে সাহায্য করতে পারে। জেনারেলও তার কথা রাজি হয়, কারণ জেনারেল ভালো করেই জানে বিডিকে কতটা অমানবিক। অন্যদিকে আমরা ক্লিনারকে দেখি, যে পেটকে বলে ঘোস্ট কথা বলার জন্য রাজি। এভাবেই তারা সেভ হাউসে পৌঁছায়, যেখানে আমরা ঘোস্ট এবং পেটকে দেখি, যারা সেখানে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে। তখন পেট তাকে বলে, আমরা তোমাকে সব দিক থেকে সাহায্য করব, তুমি যদি আমাদেরকে সাহায্য করো তাহলেই আমরা তোমাকে সাহায্য করব। আর আমরা চাই কিছুদিন পরে হায়না রোডে যে সেরিমনিটা হতে যাচ্ছে, সেখানে তুমিও আসো। ঘোস্ট তাকে বলে, আমি এতটাও বড় কোনো লোক না যে তোমরা আমাকে ইনভাইট করছো। তখন পেট তাকে বলে, বিডিকেও সেখানে আসছে। ঘোস্ট এক কথায় রাজি হয়ে যায়। আসলে পেট এরকমটাই চাইছিল, কারণ তারা ভালো করেই জানে ঘোস্ট বিডিকে দেখা মাত্রই তাকে সেখানেই মেরে ফেলবে। আর যেহেতু পেটরা কোনোভাবেই বিডিকে সরাসরি মারতে পারবে না, তাই ঘোস্টই একমাত্র ব্যক্তি যে এই কাজটাকে করতে পারে। আর এভাবেই তারা আবারও ক্যাম্পে ফিরে যায়, যেখানে আমরা রায়ানকে দেখি যে জেনিফারের সাথে দেখা করে এবং তাকে বলে, আমরা যখনই এখান থেকে বের হব আমি তোমাকে বিয়ে করব। জেনিফার তাকে বলে, সাবধানে থেকো, কারণ আমাদের দুজনকেই বেঁচে থাকতে হবে। পরবর্তীতে যখন ওই সেরিমনিটা শুরু হয়, তখন আমরা জেনারেল এবং তার পুরো টিমটাকে দেখি। আর অন্যদিকে আমরা অনেকগুলো সৈন্যকে দেখি, যারা ওই পুরো এরিয়াটাকে চারদিক থেকে কভার করছে। এক টিম ওই সেরিমনির উপর নজর রাখছিল এবং অপর টিমটি সেভ হাউসের উপরে। কিছুক্ষণ পরে আমরা বিডিকে দেখি যে ওই অনুষ্ঠানটাতে আসে, কিন্তু অবাক করার বিষয় হচ্ছে সে অনুষ্ঠানটাতে না গিয়ে সোজা সেভ হাউসের দিকে যায়। পেট যখন এটা জানতে পারে, সেই সব কিছু কন্ট্রোল রুমকে জানায়। জেনারেল তাকে বলে, তোমরা যেভাবেই হোক না কেন ওর মোবাইলটাকে হ্যাক করো, যাতে ওখানে যা কিছু হবে আমরা সেটা সরাসরি শুনতে পারি। কিন্তু তারা অনেকভাবে চেষ্টা করার পরেও কোনোভাবে হ্যাক করতে পারছিল না। শেষ পর্যন্ত তারা সফল হয়। বিডিকি যখন ঘোস্টের সামনে যায়, তখন ঘোস্ট তাকে বলে, তুমি এক সময় আমার কমান্ডেতে চলতে, কিন্তু তুমি আমাকে সব দিক থেকে নিরাশ করেছো। তুমি আমার পরিবারের সাথে এরকমটা করলে কেন? তখন বিডিকি তাকে বলে, তোমার পরিবার আমাকে ঠিকভাবে টাকা দিচ্ছিল না। তখন ঘোস্ট তাকে অনেকগুলো টাকা দেয় এবং তাকে বলে, এবার আমার নাতনিদেরকে ছাড়ো। বিডিকি তাকে বলে, আগে আমার ছেলে। ঘোস্ট তার ব্যাগের ভেতর থেকে বিডিকির ছেলের মাথাটাকে বের করে এবং সেটা বিডিকির দিকে ছুঁড়ে মারে। বিডিকি যখন তার ছেলের এই করুণ অবস্থা দেখে, সে প্রচণ্ড রেগে যায়। সে তাকে গান পয়েন্ট করে। রায়ান যখন এটা দেখে, সে বিডিকির উপর গান পয়েন্ট করে এবং পেটের কাছে বারবার অর্ডার চাইতে থাকে, কিন্তু পেট তাকে কোনোভাবেই অনুমতি দেয় না। সে তাকে বারবার বলছিল, তুমি একদমই গুলি করবে না, কিন্তু বিডিকি যখন তাকে মেরেই ফেলবে, তখন আমরা রায়ানকে দেখি যে বিডিকে মেরে দেয়। এভাবে সে তার টিম নিয়ে ঘোস্টকে কভার করার জন্য যায়। পেট তাকে
অনেকভাবে বোঝায় এবং বারবার ফিরে আসার জন্য বলে, কিন্তু রায়ান তার কোনো কথাই শুনছিল না। সে সোজা ঘোস্টের কাছে যায়। তখনই আমরা শত্রুপক্ষের লোকদেরকে দেখি যারা তাদেরকে চারদিক থেকে ঘিরে ফেলে এবং তাদের উপরে অতর্কিত হামলা চালায়। যেহেতু রায়ানের সাথে খুব অল্প পরিমাণে সৈন্য, অপরদিকে অনেক বেশি শত্রুপক্ষের লোক, এই জন্য তারা কোনোভাবেই পেরে ওঠে না এবং এক এক করে সবাই মরতে থাকে। দেখতে দেখতে এমন একটা সময় আসে যখন রায়ান এবং ঘোষটি একমাত্র জীবিত। রায়ান বেস ক্যাম্পে কল করে এবং পেটকে বলে, এখানে শুধুমাত্র আমি এবং ঘোষ জীবিত, তাই যত দ্রুত সম্ভব এই পুরো এরিয়াটাকে ব্লাস্ট করে উড়িয়ে দাও, কারণ ওরা শীঘ্রই আমাদেরকে মেরে ফেলবে। আর তোমরা যদি এখন এই এরিয়াটাকে ধ্বংস করো তাহলে আমাদের সাথে সাথে শত্রুপক্ষেরাও মারা যাবে। কিন্তু জেনিফার এটাতে কোনোভাবেই রাজি হচ্ছিল না। তখন রায়ান তাকে বলে, তুমি আমাকে ক্ষমা করে দিও। যেহেতু জেনিফার তার কোনো কথাই শুনছিল না, এই জন্য রায়ান কলটাকেই কেটে দেয়। আর অন্যদিকে আমরা সৈন্যদেরকে দেখি যারা ওই এরিয়াটাকে ব্লাস্ট করার জন্য সব দিক থেকে প্রস্তুত। আর এদিকে আমরা রায়ানকে দেখি যে ঘোষ্টকে বলে, আমি বাবা হতে যাচ্ছি। ঘোষ্ট তাকে শুভেচ্ছা জানায়। কিছুক্ষণের মধ্যেই পুরো এরিয়াটা বিস্ফোরণে কেঁপে ওঠে। ঘোষ্ট এবং রায়ান সহ সবাই মারা যায়। পরের সিনে আমাদেরকে শহরের মধ্যে দেখানো হয়, যেখানে আমরা কানাডিয়ান সৈন্যদেরকে দেখি যারা বিভিন্ন জায়গায় অপারেশন চালিয়ে ওই মেয়েগুলোকে উদ্ধার করে যাদেরকে কিডন্যাপ করা হয়েছে, যেখানে ঘোষ্টের নাতনিরাও ছিল। পরবর্তীতে আমরা কানাডিয়ান গভর্নমেন্টকে দেখি যারা তাদের আর্মি সদস্যদেরকে শ্রদ্ধার সাথে বিদায় জানাচ্ছে। পেট তার সৈন্যদের জন্য অনেক বেশি কষ্ট পায়, বিশেষ করে রায়ানের জন্য। অন্যদিকে আমরা জেনিফারকে দেখি যেও প্রচণ্ড দুঃখী। এদিকে আমরা ঘোষ্টের ছেলেকে দেখি যে তার সন্তানদেরকে নিয়ে ঘোষ্টের কবর জিয়ারত করছে এবং শ্রদ্ধার সাথে ওই মুহূর্তগুলোকে স্মরণ করছে যেটা তারা একসাথে কাটিয়েছে। কারণ তারা ভালো করেই জানে ঘোষ তার পরিবারের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করেছে। আর এভাবেই এই অসাধারণ মুভিটি এখানেই শেষ হয়।